মিতা বিছানায় শুয়ে নিজের হাতের কবজির দিকে তাকিয়েছে। শক্ত করে চেপে ধরাতে অরিয়নের আঙুলের ছাপ বসে রয়েছে। অরিয়নের এই রূপটা তো কোনোদিন দেখেনি মিতা। আফরিনের শরীরে কোনোদিন কোনো ফুলের টোকাও দিতে দেখেনি মিতা। কথাটা বিড়বিড় করে বলেই কান্নায় ভেঙে পড়ে মিতা। ভালোবাসলে কি এতটাই কষ্ট হয়? তার অবহেলা কেন সহ্য করা যায় না? আফরিনের সাথে অরিয়নের সম্পর্ক ৬ বছরের ছিল মিতা। ও কিভাবে সহ্য করছে আফরিনের চলে যাওয়া, তাও অন্যের সাথে? তোর কষ্ট কি ওর থেকেও বেশি? আমি সব জানি, আমি জানি আপুকে ভোলা সম্ভব নয়। আমি ভুলে যেতে বলছিও না, আমি শুধু বলছি তুমি মুভ অন করো, যেভাবে আপু করেছে তোমার মনের কোণে। আমাকে একটু জায়গা দাও। নিজের মনের করা প্রশ্নের উত্তর নিজে নিজেই দেয় মিতা। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ বন্ধ হতেই নিজের চোখ মুছে উঠে বসে মিতা। গতকাল রাতে ক্লান্ত থাকার কারণে রুম বা আশেপাশের কিছুই ভালোভাবে খেয়াল করেনি মিতা। তবে এখন যখন বিছানায় উঠে বসলো তখন সবকিছু একবার ভালো করে দেখে নিচ্ছে। রুমটা আকারে অনেক বড়, ডাবল বেড, ড্রেসিং টেবিল, কাপড় রাখার জন্য আলমারি, এক পাশে সোফা সেট রাখা। রুমের দেয়াল গ্রে কালারের, বেডশিট থেকে শুরু করে সব আসবাবপত্র সাদা রঙের। রুমের আসবাবপত্র আর ইন্টেরিয়র দেখে মনে হচ্ছে রুমটা সাজানো হয়েছে 18 শতকের থিমে। একেবারে পুরাতন ডিজাইনের নয়, আবার একদম নতুনও নয়। রুমটা একটা এলিগেন্ট ভাব দিচ্ছে। অরিয়ন ওয়াশরুম থেকে বের হয়ে অন্য কোথাও আর না তাকিয়ে সরাসরি নিজের কাপড় নিতে আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। বেবি ব্লু কালারের শার্ট আর নেভি ব্লু কালারের প্যান্ট বের করে পরে নেয়। মিতা আর চোখে দেখছে অরিয়ন কি করছে। অরিয়নের কাপড় পরা হলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আছড়িয়ে নেয়। সোফার পাশে রাখা টেলিফোন দিয়ে কল দেয় অরিয়ন। Bonjour, service and chamber. Xavier's commander Lepetes Dezione, 405. Anverate lai descrapes unovale toxi office. Desfruits telateo. অরিয়ন ফোনে কি বলল মিতা কিছুই বুঝতে পারেনি। তবে এটা ফ্রান্সের ভাষা হবে বলে মনে হচ্ছে মিতার। অরিয়ন অন্য ভাষা বলতে পারে সে সম্পর্কে কোনো আইডিয়াও ছিল না মিতার। সব থেকে বড় কথা, ভাষাটা যেন একদম বেমানানো লাগলো না অরিয়নের মুখে। অরিয়ন ফোন রেখে কোনো কথা না বলে আবারও আলমারি থেকে নিজের জ্যাকেট বের করে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। এই অচেনা শহরে বা এই রুমে মিতা কি করবে তা যেন একবারও ভাবল না অরিয়ন। অরিয়ন রুম থেকে বের হতেই মিতা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। ওয়াশরুমে যেতে দুপা এগোতেই আবারও দুপা পেছনে এসে সামনের দিকে তাকাতেই যেন শ্বাস বন্ধ হয়ে আসলো মিতার। সামনের জানালা দিয়ে দেখা যাচ্ছে প্যারিসের সেই বিখ্যাত আইফেল টাওয়ার। ছবিতে না যত সুন্দর লাগতো, এই দিনের আলোতে জানালা থেকে দেখতে তা যেন আরো 1000 গুণ বেড়ে গেল। গতকাল রাতে রুমে প্রবেশ করে কোনো দিকে তাকানোর সুযোগ হওয়ার আগেই ঘুমিয়ে পড়েছিল মিতা, কিন্তু আর চোখের সামনে সব স্পষ্টভাবে দেখতে পারছে। জানালার দিকে এগিয়ে গিয়ে আশেপাশের জায়গাগুলো ভালো করে দেখে নিচ্ছে মিতা। সামান্য রাস্তাঘাটও এতটা সুন্দর হতে পারে তা জানা ছিল না মিতার। সবকিছু যেন শিল্পীর আঁকা ছবি মনে হচ্ছে। দরজায় নক করতেই ঘোর কাটে মিতার। অরিয়ন ভেবে দরজা খুলতে চলে যায় মিতা। দরজা খুলতেই সামনে দেখতে পায় সুদর্শন এক পুরুষকে। লোকটার পরনের পোশাক দেখে বুঝতে পারে সেই হোটেলের একজন। হাতে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। ট্রেতে কি আছে তা দেখা যাচ্ছে না। বনজোর, ইওর ব্রেকফাস্ট ম্যাম। মিষ্টি হাসি দিয়ে বলে লোকটা। ব্রেকফাস্ট? মিতা তো কোনো কিছু অর্ডার করেনি। পরক্ষণই মনে পড়ে অরিয়ন ফোন করেছিল, তাহলে হয়তো দুজনের জন্য ব্রেকফাস্ট আনিয়েছে ভাবে মিতা। মিতা কিছু বলার আগেই লোকটা রুমে ট্রে নিয়ে প্রবেশ করার অনুমতি চায়। মিতা মাথা নাড়িয়ে অনুমতি দেয়। ট্রে হাতে রুমে প্রবেশ করে সোফার সাথে রাখা টি টেবিলের কাছাকাছি ট্রে রাখে লোকটি। থ্যাংক ইউ ম্যাম। আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায় লোকটা। রুমের দরজা আটকে ফ্রেশ হতে চলে যায় মিতা। ওয়াশরুম থেকে বের হয়ে ট্রে যেমন ছিল তেমনই রাখা দেখে বুঝতে পারে অরিয়ন আসেনি। অরিয়ন আসলে একসাথে খাওয়া শুরু করবে বলে ব্যালকনিতে রাখা সোফায় গিয়ে বসে মিতা। ডিসেম্বরের ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এক অন্যরকম অনুভূতি দিচ্ছে। বড়দিন উপলক্ষে আশেপাশের সবকিছু খুব সুন্দর করে সাজানোও হয়েছে। তা এখন সোফায় বসে খেয়াল করলো মিতা। মোবাইলে কল বাজতেই আশেপাশে থেকে নিজের ধ্যান সরিয়ে মোবাইলের দিকে তাকায় মিতা। মায়া চৌধুরী কল করেছে। হ্যালো মা, আমি ভালো আছি। তুমি আর বাবা কেমন আছো? না, তেমন খারাপ লাগেনি। অরিয়ন ভাইয়া আমাকে দেখে রেখেছিল। হ্যাঁ, আনন্দ করব। হ্যাঁ, পিকও পাঠাবো। ওকে মা। কল কেটে মিতা কতক্ষণ সোফায় বসে সবকিছু দেখতে ব্যস্ত ছিল সে জানে না। শুধু জানে পেটে প্রচন্ড ক্ষুধা আর অরিয়নের আসার কোনো নাম নেই। নিজের জায়গা থেকে উঠে ট্রে থেকে ঢাকনা সরাতেই যেন মন ভেঙে গেল মিতার। আর কতবার মন ভাঙবে মিতার? ট্রেতে খাবার শুধু একজনের, তার মানে অরিয়ন রুমে মিতার সাথে খাবে না, তা আগেই ঠিক করে রেখেছিল। নিজের নাস্তা শেষ করে বসে রইল মিতা। দুপুরের দরজায় নক শুনতেই অরিয়ন এসেছে ভেবে দৌড়ে দরজা খোলে মিতা। দুপুরের খাবার নিয়ে আবারও এসেছিল লোকটা। যাওয়ার সময় সকালের ট্রে নিয়ে গেছে। কেয়ার যখন করোই না, তাহলে খাই না খাই তার এত চিন্তা কেন?
মনে মনে ভাবে মিতা। দুপুরে একা একাই খেয়ে ঘুমিয়ে পড়ে মিতা। অচেনা শহরে আর কি করবে জানে না। যেমন রাগ হচ্ছে তেমন ইচ্ছে করছে অরিয়নকে কামড়ে ধরে ইচ্ছে মতো শাস্তি দিতে। রুমের মধ্যে শব্দ শুনতে পেয়ে ঘুম থেকে লাফিয়ে ওঠে মিতা। সোফায় বসে নিজের জুতোর ফিতা খুলতে ব্যস্ত অরিয়ন। দরজা তো লক, তাহলে কি চাবি দিয়ে খুলে ভেতরে এসছে? ভাবতে ভাবতে জানালার দিকে তাকায় মিতা। দিনের আলো দেখা যাচ্ছে না। সন্ধ্যা হয়ে গেল আর বুঝতেই পারলো না। মনে মনে ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে দাঁড়ায় মিতা। অরিয়নের সামনে গিয়ে কোমরে দুহাত দিয়ে দাঁড়িয়ে থাকে। অরিয়ন মিতাকে দাঁড়িয়ে থাকতে দেখেও না দেখার অভিনয় করে নিজের জুতো খুলে একপাশে রেখে মোবাইল হাতে নিয়ে টিপতে থাকে। মিতাও কিছু না বলে ভ্রু কুচকে দাঁতের দাঁত চেপে অরিয়নের দিকে এক নজরে তাকিয়ে রইল। কি হয়েছে? ঘাড়ের উপর এসে দাঁড়িয়েছিস কেন? মিতাকে আর ইগনোর করতে না পেরে শেষমেশ মিতার দিকে তাকিয়ে প্রশ্ন করে অরিয়ন। মিতা কোনো উত্তর না দিয়ে মুখ গম্ভীর করে নিজের দুহাত দিয়ে অরিয়নের চুলগুলো মুঠ করে ধরে টানতে থাকে রাগে। কি হয়েছে জানো না? কেন দাঁড়িয়েছি বলছি, দাঁড়াও। রাগন্ত মিতা চুল টানতে টানতে বলে। মিতার এহেন কাজে যেন অপ্রস্তুত হয়ে পড়ে অরিয়ন। মিতা এমন কিছু করবে তা ভাবতেও পারে না অরিয়ন। নিজের মাথায় ব্যথা অনুভব করতেই নিজের হাত দিয়ে মিতার হাত ধরে চুল ছাড়ানোর চেষ্টা করে অরিয়ন। কি করছিস? ছাড় ছাড় বলছি পড়ি। নিজের হাত দিয়ে চুল ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে অরিয়ন। সারা দিন আমি রুমের মধ্যে বন্দি ছিলাম। কথাটা বলে আরো জোরে চুল টানতে থাকে মিতা। অরিয়ন আর মিতার টানাটানিতে সোফায় বসে থাকা অরিয়নের কোলের উপর উঠে বসেছে মিতা। তাও চুল ছাড়াতে পারছে না অরিয়ন। ছাড় বলছি না, পড়ি না হয়। কথাটা বলেই নিজের ডান হাত দিয়ে পরির চুল মুঠ করে টেনে ধরে অরিয়ন। মিতা এবার নিজের মাথায় চিনচিনে ব্যথা অনুভব করলেও অরিয়নের চুল ছাড়ল না। ছাড় নয় কিভাবে? অরিয়নের কথা শেষ হওয়ার আগেই অরিয়নের কানের নিচের দিকে গলায় কামড় বসিয়ে দেয় মিতা। মিতার চুল শক্ত করে টেনে ধরে গোংরানি দিয়ে ওঠে অরিয়ন। অরিয়নের এতক্ষণ চুল ছাড়ানো যেন সবটাই অভিনয় ছিল। মিতার হাত নিমেষেই চুল থেকে ছাড়িয়ে মিতাকে সোফার উপর ঠাস করে শুইয়ে দেয়। পরক্ষণেই নিজের হাত দিয়ে মিতার মুখ চেপে ধরে। রাগন্ত চোখে মিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অরিয়ন। মিতাও যেন অরিয়নকে দেখে ভয় পেল না। রাগে গা শিরশির করছে মিতার। নিজেও রাগন্ত চোখে তাকিয়ে রইল অরিয়নের দিকে। এত বড় সাহস তো! মিতার দুগাল নিজের হাত দিয়ে চেপে ধরে বলে অরিয়ন। যা করেছি বেশ করেছি, গম্ভীর কণ্ঠে বলে মিতা। মিতার সাহস দেখে যেন অরিয়নের রাগ আরো বেড়ে গেল। মাথায় কি চাপলো নিজেও জানে না। হুট করেই অরিয়ন মিতার গলায় কামড় বসিয়ে দেয়। ব্যথায় মিতাও চিৎকার করে ওঠে। এখন যখন নিজে ব্যথা অনুভব করছে তখন ভাবছে কেনই বা অরিয়নকে কামড়ানোর বুদ্ধিটা মিতার মাথায় আসলো। রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়েছিল। অরিয়নের কামড় মনে হচ্ছে ঘাড় থেকে কেউ মাংস তুলে নিতে চাচ্ছে। নিজের থেকে অরিয়নকে ছাড়ানোর জন্য আবারও নিজের হাত অরিয়নের পেছনের চুলগুলো শক্ত করে ধরে। মিতার গলার মাংস দাঁত দিয়ে কামড়ে ধরতেই যেন মিষ্টি এক ঘ্রাণ এসে পৌঁছলো অরিয়নের নাকে। ঘ্রাণটা যেন নেশার মতো কাজ করছে হঠাৎ করে। সবকিছু যেন নিজের জায়গায় চুপ হয়ে রইল। নিজের চুলে মিতার টান অনুভব করতেই যেন এক অন্য রকম কিছু অনুভব করতে শুরু করলো অরিয়ন। কামড়ানোর জায়গায় নিজের ঠোঁট দিয়ে স্পর্শ করতেই নড়ে চড়ে ওঠে মিতা। এতক্ষণ যেখানে কামড়ের কারণে অসম্ভব ব্যথা অনুভব করছিল মিতা এখন সেখানেই অরিয়নের চুমুদা অনুভব করছে মিতা। অরিয়ন, ধীরে ধীরে বলে ওঠে মিতা। অরিয়ন যেন কিছুই শুনতে পেল না। গলাতে একের পর এক চুমু দিয়ে যাচ্ছে। অরিয়ন, আবারও ডাক দেয় মিতা। অরিয়ন এবার একটু নড়ে চড়ে ওঠে। মনে হচ্ছে ডাক দেওয়াতে বিরক্ত হচ্ছে। শরীরের অঙ্গভঙ্গিতে তেমনই মনে হলো মিতার। অরিয়ন, এবার জোরে ডাক দেয় মিতা। মিতার ডাক শুনে যেন ঘোর কেটে গেল অরিয়নের। কি করছিল তা যেন পাথরের মতো এসে মাথায় আঘাত করলো। তার থেকে বড় কথা, কার সাথে করছিল তা। এক লাফে মিতার উপর থেকে উঠে গিয়ে সোফার এক কর্নারে গিয়ে বসে অরিয়ন। অরিয়ন সরে যেতেই মিতা উঠে বসে সোফাতে। এক কর্নারে বসে থাকা অরিয়নের দিকে আর চোখে তাকাতেই দেখতে পায় নিজের হাত দিয়ে শক্ত করে সোফা ধরে রেখেছে। দাঁতের দাঁত চেপে ধরা মাথা আর গলার রগগুলো স্পষ্ট ভেসে উঠেছে রাগ ওঠার কারণে। রেডি হয় না? গম্ভীর কণ্ঠে বলে অরিয়ন। কেন? কেন জানিস না? এখানে এসে কি কামড়াকামড়ি করতে? বাইরে বের হব তাই। রাগ হয়ে চেঁচিয়ে বলে ওঠে অরিয়ন। রাগটা কি মিতার উপর হচ্ছে নাকি নিজের উপর তা নিজেই বুঝতে পারছে না অরিয়ন। মিতা আর কোনো কথা না বলে নিজের জামা বের করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মিতার অরিয়ন যখন হোটেল থেকে বের হলো তখন রাত হয়ে গিয়েছে। মিতা জিন্স টপস আর ওভারকোট পরে বের হয়েছে। হালকা হালকা ঠান্ডা পড়ায় ওভারকোট পরতে হয়েছে। ভিড়ের মধ্যে এক পাশ করে হাঁটতে হাঁটতে আশেপাশে সবকিছু আগ্রহ নিয়ে দেখছে মিতা। কোথায় যাচ্ছে তা মিতা ভালোই জানে। ডিসেম্বরে প্যারিসে খুব ভিড় হয়, যার কারণে গাড়ি নেওয়ার থেকে কাছের পথে হাঁটা বেস্ট। তাই অরিয়ন আর মিতা হাঁটা শুরু করেছে আইফেল টাওয়ারের উদ্দেশ্যে। বাইরে বের হওয়ার জন্য রেডি হওয়ার সময় জানালার দিকে লক্ষ্য করতে দেখতে পায় রাতের আইফেল টাওয়ার, যার সৌন্দর্য বর্ণনা করা কথায় অসম্ভব। হঠাৎ করে কয়েক মিনিটের জন্য পুরো আইফেল টাওয়ারের লাইটগুলো ক্রমাগত জ্বলতে ও নিভতে থাকে, যার কারণে আইফেল টাওয়ার দেখতে আরো বেশি সুন্দর লাগে।
রাস্তায় হাঁটতে থাকা মিতা যত হাঁটছে ততই আইফেল টাওয়ারের কাছাকাছি যাচ্ছে। মিতার পিছনে হাঁটতে থাকা অরিয়নের দৃষ্টি যেন ক্ষণিকের জন্য মিতার থেকে সরছে না। মিতার হাত চোখ যেখানে যেখানে যাচ্ছে অরিয়নের দৃষ্টিও যেন সেখানে সেখানে যাচ্ছে। আনমনে হাঁটতে থাকা মিতা পেছনের দিকে তাকাতেই মুখ গম্ভীর করে নেয় অরিয়ন। এই প্রথমবার অরিয়নের সামনে হাঁটতে থাকা পরীকে দেখে মনে হয়নি সেই 5 বছরের ছোট্ট পরী হাঁটছে, মনে হচ্ছে প্রাপ্তবয়স্ক কোনো নারী হাঁটছে, যে নারীর দিকে আকর্ষণ নিয়ে কোনো পুরুষ তাকাতে পারে। সবকিছু থেকে বেখবর মিতা লক্ষ্য করেনি গম্ভীর মুখ করা চেহারায় এক অজানা হাসি ফুটে উঠেছে। মিতা হোটেল থেকে কতক্ষণ হেঁটে আইফেল টাওয়ারের সামনে এসেছে তা খেয়াল করার সময় পায়নি। চারদিকে সৌন্দর্য দেখে যেন 1 মিনিটের জন্য চোখ সরাতে পারছে না। আইফেল টাওয়ারের একটু কাছাকাছি আসতেই আলোকসজ্জা আবারও জ্বলতে শুরু করেছে, যেমনটা মিতা হোটেলে রেডি হওয়ার সময়ও দেখেছিল। আবারও আলোকসজ্জা হতে দেখি ব্যাগ থেকে তাড়াতাড়ি করে মোবাইল বের করে নেয় মিতা। উদ্দেশ্য সুন্দর কিছু ছবি তুলে রাখা, নিজের ফ্রেন্ডদের আর মায়া চৌধুরীকে পাঠাতে হবে। মোবাইলের ক্যামেরা অন করতেই নিজের কাঁধে হাতের স্পর্শ অনুভব করে মিতা। ঘুরে তাকাতেই অরিয়নকে দেখতে পায়। অরিয়নের দিকে তাকাতেই অরিয়ন মিতার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। কি ছবি তুলবো, তাড়াতাড়ি দাও। বিরক্ত হয়ে বলে মিতা। মিতা যেন 1 মিনিটের জন্য অপেক্ষা করতে পারছে না, অধৈর্য হয়ে পড়েছে। কি হলো, দাও, এক্ষুনি আবার বন্ধ হয়ে যাবে এরকম করা। রাগে হাত পা অরিয়নের দিকে ছুঁড়ে দিতে দিতে আইফেল টাওয়ারের দিকে তাকায় মিতা। বিনা অনুমতিতে আলোকসজ্জার সময় ছবি তোলা নিষেধ। মিতার দিকে তাকিয়ে বলে অরিয়ন। কি? অবাক হয়ে বলে মিতা। হ্যাঁ, এটা ওদের নিয়ম। ধুর, এখন? মন খারাপ করে বলে মিতা। এখন কিছু না, অনুমতি নিয়ে পিক তুলে দেব। সত্যি? খুশি হয়ে বলে মিতা। তবে আজ না। কেন? মন খারাপ করে জবাব দেয় মিতা। কারণ কাল আবার আসতে হবে। টাওয়ারের উপর উঠবি না? মিতার মোবাইল নিজের পকেটে ঢুকিয়ে হাঁটতে হাঁটতে বলে অরিয়ন। আইফেল টাওয়ারের উপর ওঠা যায়? অবাক হয়ে প্রশ্ন করে মিতা। হ্যাঁ। তাহলে এখন কোথায় যাব আমরা? অরিয়নের পিছন পিছন হাঁটতে হাঁটতে বলে মিতা। আশেপাশে ঘুরে দেখবি, এরপর ডিনার করবি, এরপর চলে যাব বলে অরিয়ন। রেস্টুরেন্টে বসে আছে মিতা। ওয়েটার একে একে খাবার দিয়ে গেছে। হাতে চামচ নিয়ে খাবারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিতা। অরিয়নকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। মিতা হঠাৎ করে চামচ নিয়ে একা একা খাওয়া শুরু করে দিয়েছে। রাগে মুখের মধ্যে খাবার একের পর এক নিয়ে দিচ্ছে। ঠিকমতো চিবোতেও পারছে না মিতা, তাও গেলার চেষ্টা করে যাচ্ছে। অরিয়ন যখন ডিনার করার কথা বলেছিল মিতা ভেবেছিল একসাথে ডিনার করবে, কিন্তু মিতার ভুল ভাঙে যখন খাবার অর্ডার দিয়ে অরিয়ন তুই খা, আমি আসছি একটু পর বলেই বের হয়ে যায়। নিজের বোকামো দেখে যেন নিজেরই বিশ্বাস হচ্ছে না মিতার। ভালো নাই বাসতে পারে, তাই বলে কি নর্মাল কাজিনদের মতো খাবারটা একসাথে খেতে পারেনি অরিয়ন? একের পর এক খাবার মুখের মধ্যে ঢোকানোর কারণে খাবার দিয়ে গাল ফুলে আছে মিতার। দুঃখে কষ্টে চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। রেস্টুরেন্টের বাইরে সিগারেট হাতে দাঁড়িয়ে আছে অরিয়ন। সেইন নদী ঘিরে তৈরি এই বিখ্যাত আইফেল টাওয়ার দেখতে এবারই প্রথম আসেনি অরিয়ন, এর আগেও এসেছিল নিজের হবু বউ, নিজের লাইফ পার্টনার, নিজের জিএফ আফরিনকে নিয়ে। এই নদী, এই টাওয়ার, প্যারিসের এই রাস্তাঘাট যেন বারবার মনে করিয়ে দিচ্ছে সব কিছুতে আফরিনের ছোঁয়া রয়েছে। তার উপর পরীর মুখটা দেখলে ইদানিং অস্বস্তি অনুভব হচ্ছে অরিয়নের। চোখে ফুটে ওঠা সেই তীব্র ভালোবাসা দেখলেই নিজেকে এক ব্যর্থ পুরুষ মনে হয় অরিয়নের। অন্য কাউকে ভালোবাসা দেওয়ার মতো নিজের মধ্যে আর কিছুই নেই অরিয়নের। যা আছে তা হলো শুধুই দুঃখ, কষ্ট, নিজের ভাঙা মন, যেই মন ভালোবাসতে জানে না। পরীকে মিথ্যা আশ্বাস দিতে চায় না বলেই যতটা পারছে পরীর থেকে দূরে থাকার চেষ্টা করছে অরিয়ন। সিগারেটে টান দিতে দিতেই নিজের মোবাইল বের করে অরিয়ন। গ্যালারি খুলে আফরিনের ছবিটার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। সিগারেট খাওয়া শেষ হতেই রেস্টুরেন্টে ফিরে আসে অরিয়ন। ভিতরে প্রবেশ করে টেবিলের কাছে পরীকে দেখতে না পেয়ে প্রথমে একটু ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণেই শান্ত হয়। ওয়াশরুমে গিয়েছে ভেবে চেয়ার টেনে বসে অপেক্ষা করছে অরিয়ন। একটু পরেই ওয়েটার এসে টেবিল পরিষ্কার করতে থাকে। ওয়েটারের উদ্দেশ্যে বলে অরিয়ন। বিল পরিশোধ করা হয়ে গেছে স্যার। জবাব দেয় ওয়েটার। ওয়েটারের কথা শুনে দাঁড়িয়ে যায় অরিয়ন। বিল পরিশোধ করল কে? আর পরি কথাটা ভাবতে ভাবতেই দৌড়ে লেডিস ওয়াশরুমের কাছে চলে যায় অরিয়ন। দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে কোনো মহিলার বের হওয়ার, পাশাপাশি মোবাইলে পরীকে অনবরত কল দিয়ে যাচ্ছে অরিয়ন। বিড়বিড় করে বলতে বলতে নিজের চুল টেনে ধরেছে অরিয়ন, কিন্তু অপর পাশ থেকে কল রিসিভ হলো না। ওয়াশরুমের দরজা খুলতেই বেরিয়ে আসে 20-22 বছরের এক তরুণী। মেয়েটার সামনে গিয়ে চিন্তিত কণ্ঠে বলে অরিয়ন। মেয়েটার জবাব শুনেই দৌড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে অরিয়ন। রাস্তা থেকে শুরু করে আশেপাশে সব জায়গায় পাগলের মতো খুঁজতে থাকে পরীকে। হোটেল রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে মিতা। ওভারকোট খুলে সোফায় ছুঁড়ে ফেলে দেয়। চোখ মুখ লাল হয়ে আছে। বিছানার উপর বসতেই কান্নায় ভেঙে পড়ে।
কেন ওদের বিয়েটা হলো না? কেন ওর প্রতি আমার সম্মান শ্রদ্ধাকে ভালোবাসায় রূপ দিলেন? কেন প্রথম থেকেই ওর মনে আমার জন্য কিছু দিলেন না? কেন ও আমার সাথে নর্মাল মানুষের মতো ব্যবহার করতে পারে না? কেন কেন কেন? কাঁদতে কাঁদতে ভাবতে থাকে মিতা। বিধাতার এই নিষ্ঠুর পরীক্ষা মিতার আর সহ্য হচ্ছে না। I hate you, Orion, but I hate myself more for loving you this much. কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলে মিতা। রেস্টুরেন্টে খাওয়ার সময় অরিয়ন ছিল না বলেই রাগ করে নিজেই হোটেলে একা একা চলে এসেছে মিতা। ভাগ্যিস বাংলাদেশ থেকে আসার সময় হাবিব চৌধুরী মিতাকে ইউরো দিয়ে দিয়েছিল, তা দিয়েই বিল পরিশোধ করে চলে আসে মিতা। এতই যখন একা একা থাকার শখ, তাহলে আর কোথাও অরিয়নের সাথে যাবে না বলে ঠিক করেছে মিতা। রেস্টুরেন্টের হোটেলের আশেপাশে যত জায়গা আছে সবকিছু তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে অরিয়ন। কম করে হলেও 1000বার কল দিয়েছে মিতাকে, কিন্তু মিতা কল ধরেনি। একা একা চীনে হোটেলে পৌঁছতে পেরেছে কিনা তাও জানে না অরিয়ন। তাড়াতাড়ি করে হোটেল রুমে প্রবেশ করতে গিয়েই সামনে হাঁটতে থাকা লোকের সাথে ধাক্কা খায় অরিয়ন। তাড়াতাড়ি করে সরি বলে অরিয়ন। ইটস ওকে। জবাব দেয় লোকটা। নিজের রুমের লক খুলতে খুলতেই দেখতে পায় ধাক্কা খাওয়া লোকটি পাশের রুমে প্রবেশ করেছে। লক খুলতেই যেন অরিয়নের রাগ আকাশ ছুঁয়ে নিল। যত টেনশন ছিল তার সব পরিণত হয়েছে রাগে। বিছানায় বসে মোবাইল টিপছে মিতা। আর ইউ ফাকিং সিরিয়াস? দাঁতে দাঁত চেপে রাগে মিতার দিকে এগিয়ে গিয়ে বলে অরিয়ন। দরজা খোলার শব্দেই বুঝতে পেরেছিল অরিয়ন এসেছে, তাও রাগ করেছিল বলেই কথা বলতে ইচ্ছে করেনি মিতার। অরিয়নের কথা শুনে মোবাইল রেখে অরিয়নের দিকে তাকিয়ে থাকে মিতা। তোকে আমি পাগলের মতো এখানে সেখানে খুঁজছে, আর তুই না বলে এখানে এসে বসে আছিস? মিতার আরো কাছাকাছি গিয়ে বলে অরিয়ন। ও, নিজেকে এখন পাগল মনে হচ্ছে? বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জবাব দেয় মিতা। যখন আমাকে এই অচেনা দেশে রুমের মধ্যে একা ফেলে চলে গিয়েছিলে তখন মনে হয়নি আমার কেমন লাগবে? যখন অচেনা রেস্টুরেন্টে একটা অচেনা মানুষের মতো রেখে চলে গেলে তখন মনে হয়নি আমার কেমন লাগবে? এখন নিজের সময় নিজেকে পাগল মনে হচ্ছে? দাঁতে দাঁত চেপে মিতাও কথাগুলো বলে। তাই কল রিসিভ করিস নি? শান্ত গলায় বলে অরিয়ন। হ্যাঁ, তাই করিনি কারণ তোমার মতো অচেনা মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করছে না আমার। আমি অচেনা তোর? হ্যাঁ অচেনা, তোমাকে তো চিনি না আমি। কে তুমি? এই অরিয়ন তো আমার সেই অরিয়ন ভাইয়া না যে আমার চোখের পানি দেখলে পুরো বাড়ি মাথায় তুলে নিত, যে আমার সাথে একদিন কথা না বলে থাকতেই পারতো না, যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তুমি আমার সেই অরিয়ন ভাইয়া নও। কথাগুলো বলে থেমে যায় মিতা। প্রতিটা কথা যেন বারবার গলায় আটকে যাচ্ছে। তুমি শুধুমাত্র একজন সেলফিশ ব্যর্থ প্রেমিক যার কাছে আমাদের কারো মূল্য নেই। কি এমন ক্ষতি করেছি আমি? হ্যাঁ, তুমি একটা নর্মাল মানুষের মতো আমার সাথে বসে খাওয়া দাওয়া করতে পারো না, আমার সাথে বসে কথা বলতে পারো না। আই এম ইয়োর ওয়াইফ অরিয়ন, ওয়াইফ। চেঁচিয়ে বলে মিতা। পরি? চেঁচিয়ে ওঠে অরিয়ন। ওই নামে ডাকবে না আমাকে। ওই নাম আমার কাছে এখন হাস্যকর মনে হয়। কি বললি তুই? দুপা মিতার দিকে এগিয়ে গিয়ে বলে অরিয়ন। বলেছি আমাকে পরি ডাকবে না, আমার নাম পারমিতা। হয় মিতা ডাকবে আর না হয় পারমিতা, কিন্তু অরিয়নের কি হলো জানে না, শুধু জানে পরি ডাকতে না করাটা শুনতেই যেন মাথায় আগুন উঠে গেল। নিমেষেই নিজের হাত দিয়ে মিতার গলা চেপে ধরেছে দেয়ালের সাথে। পরে ডাকতে পারবো না আমি অরিয়ন। তোর অরিয়ন ভাই তোকে পরে ডাকতে পারবে না? তাচ্ছিলেরা খাসি দিয়ে মিতার কাছাকাছি নিজের মুখ নিয়ে বলে অরিয়ন। তুমি কবে থেকে আমার হলে? তাচ্ছিলে শুনে মিতাও বলে। আমি তোর কি না তাতে কিছু যায় আসে না, কিন্তু তুই আমার পরি। মিতার গলায় প্রেসার দিয়ে চেপে ধরে বলে অরিয়ন। তোর মা তোর বাবা এমনকি তোর নিজের অধিকার নিয়ে আমাকে পরে ডাকতে না করার। মিতার নাকের সাথে নিজের নাক স্পর্শ করে বলে অরিয়ন। গলায় চাপ পড়ার কারণে মিতার জন্য শ্বাস নেওয়াটা ধীরে ধীরে কষ্টকর হয়ে উঠছে প্রতিনিয়ত। তার উপর অরিয়নের কথা শুনে আর অরিয়নের চোখের দিকে তাকিয়েই যেন মিতার আত্মা কেঁপে উঠল ভয়ে। নিজের হাত দিয়ে অরিয়নের বুকে ধাক্কা দিতেই সরে যায় অরিয়ন। মিতার ধাক্কায় যেন ঘোর কাটলো অরিয়নের। কি করছিল তা নিজেও জানে না। অবাক হয়ে একবার নিজের হাতের দিকে আবার একবার মিতার দিকে তাকিয়ে রইল। মিতার মুখ থেকে গলার দিকে চোখ যেতেই অরিয়নের চোখ বড় বড় হয়ে যায়। নিজের আঙুলের ছাপ স্পষ্ট ভেসে আছে মিতার গলায়। আই এম সরি পরি, আই এম সো সরি। কি হলো আমি জানি না। নিজের হাত দিয়ে মিতার গলায় আলতো করে ছুঁয়ে বলতে থাকে অরিয়ন। মিতা কোনো কিছুই বুঝতে পারছে না। অরিয়নের এইরূপ ব্যবহার তো কখনো দেখেনি মিতা। Why are you behaving like this? অরিয়নের দিকে তাকিয়ে প্রশ্ন করে মিতা। লাইক হোয়াট? মিতার থেকে দু কদম পিছিয়ে এসে প্রশ্ন করে অরিয়ন। Like a toxic man. বলে ফেলে মিতা। অবাক হয়ে মিতার দিকে তাকিয়ে রইল অরিয়ন।
রাত ৩টা, বিছানায় ঘুমিয়ে আছে মিতা। অরিয়নের সাথে আর ঝগড়া করতে মন চাচ্ছিল না, তাই লাইট অফ করে শুয়ে পড়েছে মিতা। ডিম লাইটের আলোতে সবকিছু পরিষ্কার না দেখা গেলেও আবছা আবছা সবকিছু দেখা যাচ্ছে। সোফায় বসে আছে অরিয়ন, দু চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঘুমন্ত মিতার দিকে। লাইক এ টক্সিক ম্যান বলেছে আমাকে পরি ডাকবে না। লাইক এ টক্সিক ম্যান বলেছে আমাকে পরি ডাকবে না। মিতার কথাগুলো বারবার চোখের সামনে ভাসছে অরিয়নের। মিতাকে এতটা অভিমান করতে কখনো দেখেনি অরিয়ন। মিতার এই অভিমান দেখে অরিয়নের কষ্ট পাওয়ার কথা ছিল, কিন্তু মনের কোণে এক পৈশাচিক আনন্দ অনুভব করছে অরিয়ন। এই আনন্দ কেন তা অরিয়ন জানে না, শুধু জানে এই পৃথিবীর কারোর শক্তি নেই অরিয়নকে পরি ডাকা থেকে নিষেধ করার, পরির নিজেরও না। সোফা থেকে উঠে মিতার দিকে এগিয়ে যায় অরিয়ন। এক মুহূর্তের জন্য যেন মিতার থেকে চোখ সরছে না অরিয়নের। মিতার কাছাকাছি গিয়ে বসে অরিয়ন। সন্ধ্যায় মিতার গলায় কামড় বসিয়ে দিয়েছিল অরিয়ন, তা মনে পড়তেই নিজের হাত দিয়ে কামড়ের জায়গা স্পর্শ করে অরিয়ন। ঘুমন্ত মিতা গলায় কিছু অনুভব করতেই নড়ে চড়ে ঘুমায়। এমন নয়, আজ প্রথমই ঘুমন্ত মিতাকে দেখছে অরিয়ন। ছোটবেলায় অরিয়নের কোলে কতবার ঘুমিয়েছে মিতা তার ঠিক নেই। অরিয়নের বাড়িতে বেড়াতে আসলেও আফরিন আর মিতাকে ঘুমিয়ে থাকতে দেখেছে অরিয়ন, কিন্তু আজ যেন এক অজানা অনুভূতি কাজ করছে মিতাকে দেখে। কেন নিজের থেকে 11 বছরের ছোট্ট মিতাকে এত সুন্দর লাগছে, কেন মিতাকে একজন নারী হিসেবে কাছে পেতে ইচ্ছে করছে, তা মাথায় ঢুকছে না অরিয়নের। তোমার বিচ্ছেদ কি আমাকে মানসিকভাবে পাগল করে দিল আফরিন? মনে মনে ভাবে অরিয়ন। গলা থেকে হাত সরিয়ে মিতার গাল স্পর্শ করে অরিয়ন। গালে কিছু অনুভব করতেই মিতা তাতে যেন আরও নিজের মুখ গুজে দিল। অরিয়ন অবাক আর মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে রইল ঘুমন্ত মিতার দিকে। আমার পরি, বিড়বিড় করে বলে ওঠে অরিয়ন।